আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএস 27। সবার কি অবস্থা? ফুলে ভালো আছো, সুস্থ আছো? বলেছিলাম তোমাদের ক্লাসে পড়া যাতে কমপ্লিট হয়, এরপরে এমন ভাবে পড়িয়ে তারপরে যদি এক্সট্রা ক্লাস নেওয়া লাগে আমি ক্লাস নিব। তো দেখো, আমি আমার কথা রেখেছি। আমি বুঝেছি যে একটা এক্সট্রা ক্লাস লাগবে তোমাদের জন্য কিছু ছোট ছোট টপিক বুঝিয়ে দেওয়ার জন্য। আমি কিন্তু সেই টপিকটা আজকে রেকর্ড করছি, তোমরা শুক্রবারে সেটা পেয়ে যাবা। রাইট? তো দেখো, তো তোমাদের পক্ষ থেকে এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমি যেরকম এক্সট্রা ক্লাস নেই, তুমি ঠিক একইভাবে এক্সট্রা এফোর্ট কিন্তু নিজের জন্য দিবে। তখনই দেখবে একটা সফলতার জায়গায় পৌঁছাতে পারবা। ঠিক আছে? তো আজকে ক্লাসে আমরা কি পড়বো? আজকে ক্লাসে ছোট ছোট কয়েকটা টপিক আমরা পড়বো, যেগুলো আমরা বিগত ক্লাসে অনেক অনেক বিশ্লেষণ করে পড়ার কারণে খুব একটা ভালো করে পড়তে পারিনি। ঠিক আছে? যেমন গত ক্লাসে ছিল পারক্সিজম, গ্লাইকোসিজম, ঠিক আছে, কোষীয় কঙ্কাল, কোষগহ্বর, সাথে নিউক্লিয়াস ক্রোমোজোম ছিল। আমরা নিউক্লিয়াস ক্রোমোজোম খুব ভালো করে পড়েছি, অনেক ভালো করে পড়েছি। ওই অংশগুলা বাদ দিয়ে ছোট ছোট যে টপিকগুলো ছিল সেটা পড়তে পারি নাই, এই জন্য আজকের লেকচার ক্লাস এক্সট্রা ক্লাস। চলো, আমরা শুরু করবো সেন্ট্রিওল দিয়ে। ঠিক আছে? সেন্ট্রিওল খুব অল্প সময় আমরা খুব ইজিলি পড়তে পারবো। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো। সেন্ট্রিওল হচ্ছে একটা এমন একটা কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যার মধ্যে কোনো মেমব্রেন থাকে না। আমরা পড়েছিলাম প্রথম মামায় সেরা, এই যে সে দন্ত স দিয়ে হচ্ছে তোমার আলটিমেট সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের কোনো ঝিল্লি থাকে না, এটা আবরণীবিহীন একটি অঙ্গাণু। কিন্তু মাথায় রাখবে, যখনই চলে আসবে সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, এই জোম কথাটা চলে আসবে। জোম মানে হচ্ছে বডি, একটা দেহের আবরণ থাকবে, এটাই স্বাভাবিক। তো সেন্ট্রোজোম নামক কোষীয় অঙ্গাণুর কিন্তু আবরণ থাকে, এটা আবরণী যুক্ত, এটাতে কনফিউজড হওয়া যাবে না। সেন্ট্রিওলের কোনো আবরণ নেই, কিন্তু যখন সেন্ট্রিওল দুইটা থাকে এবং দুইটা সেন্ট্রিওল একটা আবরণ দ্বারা আবৃত হয় এবং যার মধ্যে থাকে একটা তরল পদার্থ সেন্ট্রোস্ফিয়ার, তখন সেটাকে বলা হয় সেন্ট্রোজোম। তাই সেন্ট্রোজোম আবরণীযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, কিন্তু সেন্ট্রিওল আবরণীযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়। ঠিক আছে? এখন আমরা চলে আসি সেন্ট্রিওলের গঠনে। কোথায়? সেন্ট্রিওলের গঠনে। সেন্ট্রিওলের গঠনটা খুব সিম্পলি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা সেন্ট্রিওলের গঠন যে পড়বা, সেন্ট্রিওলের গঠনটা হচ্ছে কার্ট হুইল মডেলে ব্যাখ্যা করা হয়। কার্ট হুইল কি? কার্ট হুইল জিনিসটা দেখা, এটা হচ্ছে একটা কার্ট হুইল, এটা হচ্ছে একটা কার্ট হুইল। ঠিক আছে? এই কার্ট হুইল মডেল হচ্ছে সেন্ট্রিওলের গঠন ব্যাখ্যা করার জন্য নিয়ে এসেছে একজন ভদ্রলোক। তো আমরা সেন্ট্রিওলের গঠনটা চলো দেখি। সেন্ট্রিওলের গঠনটা যদি আমি দেখি, তাহলে অনেকটা এরকম স্ট্রাকচার দেখবো। খেয়াল করো, আমি একটু ফুল স্ক্রিনে করছি। এই স্ট্রাকচার, এইটা হচ্ছে একটা সেন্ট্রিওল। ঠিক আছে? এটা একটা সেন্ট্রিওল, এইটা আরেকটা সেন্ট্রিওল। ঠিক আছে? দুইটা সেন্ট্রিওল। এখন তুমি খুব ভালো করে খেয়াল করো, সেন্ট্রিওলের গঠন বা কার্টুইল মডেলে যদি আমরা তাকাই, সেক্ষেত্রে তিনটা অংশ দেখবো। কি দেখবো? তিনটা অংশ। প্রথমে বলা আছে সিলিন্ড্রিক্যাল একটা দেয়াল আছে, সিলিন্ড্রিক্যাল বা বেলন আকৃতি একটা দেয়াল আছে। সো এটা হচ্ছে তার দেয়ালটা। খেয়াল করো, বাহির থেকে মনে হচ্ছে না একটা দেয়াল? দেয়াল। কিন্তু দেয়ালটা কি দিয়ে তৈরি? দেয়ালটা ৯টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি। ৯টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি, ট্রিপলেট অনুনালিকা। খেয়াল করো কয়টা আছে, কাউন্ট করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আবার দেখো, এই যে ৯টি, তোমাদের বোঝার সুবিধার্থে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ৯টি ত্রয়ী অনুনালিকা। আবার খেয়াল করো, এই ট্রিপলেট অনুনালিকাগুলা আবার ৩টা উপনালিকা দিয়ে তৈরি। তুমি যদি এইদিকে তাকাও, যে ভাইয়া এই যে একটা অনুনালিকা, এর মধ্যে দেখো ১টা ২টা ৩টা, ৩টি উপনালিকা আছে। মানে ৩টা উপনালিকা দিয়ে একটি ত্রয়ী অনুনালিকা তৈরি। এরকম ৯টি ত্রয়ী অনুনালিকা আছে, যারা বেসিকলি সিলিন্ড্রিক্যাল দেয়ালটা তৈরি করে। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে একটা নালী আছে, এখানে একটা নালী আছে, এখানে একটা নালী আছে। ঠিক আছে, এখন নালীগুলা দিয়ে যদি আমার দেয়াল তৈরি করতে হয়, অবশ্যই নালীগুলাকে একত্রে যুক্ত করতে হবে। তার মানে এই ত্রয়ী অনুনালিকার মধ্যে একটা লিঙ্কার লাগবে, যোজক লাগবে, যারা এটাকে যুক্ত করে রাখবে, যুক্ত করে দেয়ালটা তৈরি করো। রাইট? এখন খেয়াল করো, এই যে একটা অংশ দেখতে পাচ্ছ তুমি, এই যে দেখো, এই যে এই ত্রয়ী অনুনালিকার সাথে এই ত্রয়ী অনুনালিকাকে যুক্ত করছে এই অংশটাকে লিঙ্কার। এরকম প্রত্যেকটা ত্রয়ী অনুনালিকা লিঙ্কার বা যোজকের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত যুক্ত একটা সিলিন্ডারকে দেয়াল তৈরি করছে। ঠিক আছে? তাহলে আবারও দেখো, ৯টি ত্রয়ী অনুনালিকা, ৯টি ত্রয়ী অনুনালিকা, প্রত্যেকটি ত্রয়ী অনুনালিকা আছে ৩টা উপনালিকা। এই যে একটা উপনালিকা এ বি সি, এ বি সি নামক ৩টি উপনালিকা দিয়ে একটি ত্রয়ী নালিকা তৈরি। অর্থাৎ
9টি ত্রয়ী অনুনালিকায় টোটাল 27 বা 27টি উপনালিকা আছে। তারপর এই অনুনালিকাগুলোর মধ্যে আছে লিঙ্কার বা যোজক, এরা যুক্ত হয়ে অনুনালিকাগুলোকে যুক্ত করে তৈরি করে একটা সিলিন্ডারকৃত দেয়াল। এইটাই বেসিক্যালি সেন্ট্রিওল। এটাই কি সেন্ট্রিওল। তারপরে খেয়াল করো, এই সেন্ট্রিওলটা ধরো এই যে দুইটা সেন্ট্রিওল, ঠিক আছে? এই দুইটা সেন্ট্রিওল যখন একটা আবরণী দিয়ে আবৃত হবে, ধরো এটা একটা আবরণী, এটা দিয়ে আবৃত হচ্ছে, এটা একটা আবরণী, এটা দিয়ে আবৃত হচ্ছে, এই যে আবরণী দিয়ে আবৃত হয়েছে। তারপর এর ভেতরে কিছু মাতৃকা আছে, এটা হচ্ছে মাতৃকা, এটা হচ্ছে মাতৃকা, ঠিক আছে? মাতৃকা। এই মাতৃকাটাকে আমরা বলবো সেন্ট্রোস্ফিয়ার। কি বলবো? সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে? স্ফিয়ার তো বোঝো মন্ডল, যেমন অ্যাটমসফিয়ার, তাই না? বাতাস আছে। তো স্ফিয়ার হচ্ছে এর মধ্যে এই সেন্ট্রিওল গুলো আছে, সেন্ট্রোস্ফিয়ার। আর এই আবরণ আছে, এই আবরণ যুক্ত সেন্ট্রোস্ফিয়ার আর এই যে দুইটা সেন্ট্রিওল, এগুলা সেন্ট্রিওল, এদেরকে একত্রে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই টোটাল গঠনটা এখন হয়ে গেল চিত্র সেন্ট্রোস্ফিয়ার, ঠিক আছে? এই জন্যই সেন্ট্রোস্ফিয়ার একটা আবরণী যুক্ত অঙ্গাণু, সরি সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম, ক্লিয়ার? সেন্ট্রোজোম একটা আবরণীযুক্ত অঙ্গাণু। সেন্ট্রোজোমে সেন্ট্রিওল কয়টা আছে? 1 2। তাই সেন্ট্রোজোমের অপর নাম হচ্ছে ডিপ্লোজোম। কি? ডিপ্লোজোম, ক্লিয়ার? তাহলে দেখো, খুব সিম্পল ওয়েতে আমরা সেন্ট্রিওলের গঠন, সেন্ট্রোজোমের গঠন, সেন্ট্রোজোমের পার্থক্য কি এবং কোনটা আবরণীযুক্ত কোনটা আবরণবিহীন সেটা সম্পর্কে জেনে নিলাম, ঠিক আছে? এবং সেন্ট্রিওল ক্লাসে কিন্তু আমরা দেখিয়েছিলাম কি কাজ করে, রাইট? ওকে, দেখো এখন তোমাদের যে একদম দুধ ভাত, এগুলো একদম চিনি, ঠিক আছে? মিষ্টি মনে হবে পড়তে পড়তে, তাই না? যে এগুলো বুঝে ফেলছি। কি কাজ করে? মাকুতন্ত্র তৈরি করে, যেহেতু নালী আছে, তন্তু তৈরি করবে, তন্ত্র তৈরি করে, স্পিন্ডেল অ্যাপারেটাস তৈরি করবে। স্পিন্ডেল অ্যাপারেটাস কি করে? কোষ বিভাজনে হেল্প করে, ক্রোমাটিড গুলোকে টানাটানি করে। এরা যেহেতু নালী আছে তাই সিলিয়া ফ্লাজেলা অর্থাৎ চলাচলের বিভিন্ন অংশ তৈরি করবে, বিভিন্ন মুভেবল পার্টস তৈরি করবে। এরা শুক্রাণুর লেজ তৈরি করবে। শুক্রাণুর লেজে প্রচুর প্রচুর সেন্ট্রিওল থাকে, যে সেন্ট্রিওল গুলা শুক্রাণুর গতির জন্য সিলিয়া ফ্লাজেলা তৈরি করে, ঠিক আছে? ওই সিলিয়া ফ্লাজেলার মাধ্যমে শুক্রাণু সাঁতার কেটে আলটিমেটলি ডিম্বাণুর দিকে যায় নিষিক্ত করার জন্য। এখন চলে আসি পারক্সিজম। কোথায় আসবো? পারক্সিজম। এটা কি? আমরা বলেছিলাম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু আছে, যেমন মাইক্রোজোম বলেছিলাম। এই মাইক্রোজোমের একটা হচ্ছে পারঅক্সিজম। পারঅক্সিজম থেকে কি আসে? পারঅক্সিজম থেকে আসে এই অঙ্গাণুটা কোথায় থাকে, কোথায় থাকে না, কোথায় বেশি থাকে, এর কাজ কি? আমরা খুব সিম্পল ওয়ে এটা পড়ে ফেলবো। দেখো, আমি যা বলবো তাই মাথায় রাখবা, সেগুলো পরীক্ষা আসবে ইনশাল্লাহ, সেগুলো পরীক্ষা তুমি লিখে চলে আসবা। আচ্ছা, পারঅক্সিজম এটা একটা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সাইটোপ্লাজমিক অর্গানেল, ঠিক আছে? আচ্ছা, এটা কোত্থেকে তৈরি হয়? যেহেতু ক্ষুদ্র জিনিসগুলা তৈরি হবে কোত্থেকে? আমরা বলেছিলাম ক্ষুদ্র জিনিসগুলা তৈরি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্ষুদ্র জিনিসগুলো তৈরি হয়, পরে প্যাকেজ করে গোলজি অ্যাপারেটাস আমরা বলেছিলাম। সো পারঅক্সিজম তৈরি হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কেন তৈরি হলো? এটার কাজ কি ভাইয়া? এটার কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন করা, অর্থাৎ নির্বিষকরণ করা বডিকে। আর বডির নির্বিষকরণের প্রধান প্রধান দুইটা অঙ্গ কোনটা জানো? যকৃত এবং কিডনি। তার মানে পারক্সিজম এই যে স্টেশনগুলো নির্বিষকরণের কাজ করে সেই সব জায়গায় বেশি থাকবে, অর্থাৎ যকৃত এবং কিডনিতে পারক্সিজম অনেক অনেক বেশি পরিমাণে থাকবে, অন্ত্রেও পারক্সিজম থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন ভাই এটা নির্বিষকরণ করে কিভাবে করে? আমাদের বডিতে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার ফলে বিভিন্ন ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। সেই ফ্রি র্যাডিক্যাল গুলা অহেতুক জারণ তৈরি করে, বডির কোষের জারণ ঘটায়। আর বডির কোষের জারণ ঘটলে সেখানে আলটিমেটলি বডির কোষের লংগেজিভিটি কমে যায়, কোষের ডিস্ট্রাকশন হয়, কোষ থেকে ক্যান্সার তৈরি হতে পারে, কোষের কর্মদক্ষতা কমে যায়। এই পারঅক্সিজম কি করে? ওই ফ্রি র্যাডিক্যাল গুলা থেকে যে বিষক্রিয়া হয় সেই বিষক্রিয়া থেকে বডিকে বাঁচায়। এই ফ্রি রেডিকেল ভেঙে ফেলার জন্য অনেক অনেক এনজাইম আমাদের বডিতে আছে, এর মধ্যে একটা অক্সিডেজ এনজাইম, সুপার অক্সাইড ডিসমিউটেজ বা অক্সিডেজ এনজাইম, ঠিক আছে? যেটা পারঅক্সিজমে থাকে, পারঅক্সিজম থাকে কি? অক্সিডেজ এনজাইম। আরেকটা কি থাকে ভাইয়া? আরেকটা থাকে ক্যাটালেজ এনজাইম, যেটা কি করে? কেটে ফেলে। কাকে কেটে ফেলে? পার দিয়ে মনে রাখবা, হাইড্রোজেন পারঅক্সাইডকে কেটে ফেলে, যেটা একটা বিষাক্ত
এই হাইড্রোজেন পারক্সাইড কোত্থেকে তৈরি হয়? এই যে বলেছিলাম বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ায় জায়মান অক্সিজেন তৈরি হয়, ওই জায়মান অক্সিজেন থেকে হয় হাইড্রোজেন পারক্সাইড। সো ওই জায়মান অক্সিজেন গুলাকে সে ধরে ফেলে তৈরি করে হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইডকে সে আবার ধরে কেটে ফেলে, অর্থাৎ ক্যাটালাইজ এনজাইমের মাধ্যমে অংশে বিভক্ত করে ফেলে। একটা হচ্ছে H2O আর একটা হচ্ছে তোমার অক্সিজেন। তাহলে খেয়াল করো, হাইড্রোজেন পারক্সাইড ছিল বিষাক্ত, কিন্তু H2O পানি, অক্সিজেন এরা কেউ বিষাক্ত না। তাহলে একটা বিষাক্ত জিনিসকে আমি বিষহীন বা নির্বিষে রূপান্তর করলাম। কে করলাম? পারক্সিজম হিসেবে করলাম। কিসের মাধ্যমে করলাম? ক্যাটালাইজ এনজাইমের মাধ্যমে করলাম। তার মানে কি, বডি ডিটক্সিফিকেশন বা নির্বিষকরণ করছে। শুধু কি এটাই আমার কাজ? নো। পার আর, এই যে আর দিয়ে মনে রাখবো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। আর দিয়ে মনে রাখবো এটা রিসাইক্লিং করে। কি করে? রিসাইক্লিং করে, রিপ্রোডাকশন করে। কি? কোএনজাইম NAD এর রিপ্রোডাকশন করে। তারপরে খেয়াল করো, ডিএনএ ও আরএনএ এর নাইট্রোজেন যে ক্ষারগুলো আছে সেগুলো ব্রেকডাউন হয়। তোমরা পরবর্তীতে মেডিকেলে পড়বা, পিউরিন, পাইরিমিডিন এগুলো ব্রেকডাউন হয়, আবার সেগুলা ইউজ হয়। সো ব্রেকডাউন এবং পুনরুৎপাদন, রিসাইক্লিং এ পারক্সিজম ভূমিকা অপরিসীম। তাহলে কি ভাই, পারক্সাইডকে নির্বিষকরণ করবে, রিসাইক্লিং করবে, পুনরুৎপাদন করবে, এগুলা পারক্সিজমের প্রধান কাজ। কোথায় থাকবে বেশি? কিডনি এবং যকৃত, অর্থাৎ বৃক্ক, যকৃত, কিডনি, লিভার ইত্যাদিতে বেশি পরিমাণ পারক্সিজম থাকে। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে পারক্সিজমটা কি করছে? হাইড্রোজেন পারক্সাইড থেকে অক্সিজেন তৈরি করছে। এখন পারক্সিজম যদি বেশি থাকে, ক্যাটালাইজ এনজাইম যদি বেশি কাজ করে, তাহলে খেয়াল করো, হাইড্রোজেন পারক্সাইড থেকে অক্সিজেন বেশি তৈরি হবে না? অক্সিজেন বেশি তৈরি হবে। তাহলে কি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাবে না? বেড়ে যাবে। আবার যদি পারক্সিজম কম থাকে, ক্যাটালাইজ এনজাইম কম কাজ করে, হাইড্রোজেন পারক্সাইড কম ভাঙে, তাহলে অক্সিজেন কম উৎপন্ন হবে না? হবে। কম উৎপন্ন হলে কি ঘনত্ব কমে যাবে না? যাবে। ঠিক আছে? তাই আমরা দেখতে পাচ্ছি পারক্সিজম ক্যাটালাইজ এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড ভাঙা এবং কম ভাঙার মাধ্যমে অক্সিজেনের ঘনত্ব নির্ণয় করছে, বা অক্সিজেনের ঘনত্ব কি করছে? নিয়ন্ত্রণ করছে। তাহলে পারক্সিজম অক্সিজেনের ঘনত্ব নির্ণয় বা নিয়ন্ত্রণ করে। তাহলে দেখছো, একটা সেন্টেন্সে আমরা সুন্দর করে পড়ে ফেললাম পারক্সিজম। কেমনে মনে রাখবো দেখো, এই যে পারক্সিজম, আর দিয়ে মনে রাখবো এটা আসে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। এটা কি করে? এটা রিসাইক্লিং করে। কিসের? ওই যে নাইট্রোজেন ক্ষার, ঠিক আছে, তারপর NAD ইত্যাদি রিসাইক্লিং করে। তারপর আমরা পার দিয়ে মনে রাখবো, খেয়াল করে, এই যে পার দিয়ে মনে রাখবো হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইডকে সে কি করে? ভেঙে ফেলে, এই যে টুকরা করে ফেলছে, কেটে ফেলছে, ঠিক আছে, বিয়োজিত করে ফেলছে। কি দিয়ে? ক্যাটালাইজ এনজাইম দিয়ে। দেখো পারক্সিজম কি আছে? এই যে অক্সিজেন, এটা অক্সিজেনের ঘনত্ব নির্ণয় করে, নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, নিয়ন্ত্রণ। এর মধ্যে দেখো এখান থেকে মাথায় রাখবো, অক্সিডেজ নামক আরেকটা এনজাইম এর মধ্যে থাকে। আর যেহেতু এটা বিষকে, অর্থাৎ বডিকে বিষাক্ততা মুক্ত করছে, বডির বিষাক্ততা মুক্ত করার প্রধান দুইটা যে অঙ্গ, সেটা হচ্ছে লিভার অ্যান্ড কিডনি। এইগুলাতে পারক্সিজম বেশি পরিমাণে থাকবে। ডান, পারক্সিজম ডান। ঠিক আছে, ওকে। এখন আমরা পড়ব গ্লাইঅক্সিজম। খুব সিম্পল, গ্লাইঅক্সিজম। গ্লাই গ্লাই মানেই মধ্যে মনে রাখবা এখানে কার্বোহাইড্রেট বা শর্করা আছে। আচ্ছা, কিন্তু এটা ভিন্ন লেয়ারে থাকে। তোমাদের কি কখনো মনে প্রশ্ন জাগে, ভাইয়া যখন বীজ থাকে, বীজে পানি থাকে না, বীজ তো সালোক সংশ্লেষণ করার ক্ষমতা রাখে না, ওই সময় সালোক সংশ্লেষণ হয় না, তাহলে এই বীজ থেকে যে অঙ্কুরোদ্গম হয়, চারা গাছ হয়, কিভাবে হয়? সে খাবারটা কোত্থেকে নেয়, শক্তিটা কোত্থেকে উৎপন্ন করে? প্রশ্ন জাগে? জায়গাটাই স্বাভাবিক, রাইট? এই প্রশ্নের উত্তর হচ্ছে, বীজের মধ্যে আল্লাহ তাআলা একটা বিশেষ অঙ্গাণু দিয়ে দিয়েছেন যার নাম গ্লাইঅক্সিজম। এই গ্লাইঅক্সিজম কি করে? এই গ্লাইঅক্সিজম হচ্ছে এল দিয়ে মনে রাখবা লিপিড সঞ্চয় করে। কেন সঞ্চয় করে? সে লিপিড সঞ্চয় করে এই জন্য, এই যে বীজ অবস্থায় তার মধ্যে কার্বোহাইড্রেট তৈরির সক্ষমতা থাকে না, সে যাতে এই লিপিডগুলা, সঞ্চিত লিপিডগুলা থেকে শর্করা তৈরি করতে পারে, যে শর্করাকে ব্যবহার করে পরবর্তী শক্তি উৎপন্ন হবে এবং তার অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন হবে, সেটা যাতে হয়। ঠিক আছে? আর এই যে লিপিড, যেটা একটা অশর্করা জাতীয় পদার্থ, এখান থেকে শর্করা জাতীয় পদার্থ হচ্ছে, এই প্রক্রিয়ার নাম গ্লুকোনিওজেনেসিস।
গ্লুকোনিওজেনেসিস, যেটা আমাদের বডিতেও হয়। গ্লুকোনিওজেনেসিস, গ্লুকাগন নামক হরমোন সেটাকে বৃদ্ধি করে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, অঙ্কুরোদ্গমে লিপিডকে ভাঙা, অঙ্কুরিত চারার বৃদ্ধি অব্যাহত রাখা, যাতে শক্তির ঘাটতি না হয়, খাবারের ঘাটতি না হয়, এটার মেইন কাজ করে গ্লাইকোক্সিজম। তারপর একটা জিনিস মাথায় রাখবা, গ্লাইঅক্সিজম, এখান থেকে মাথায় রাখবা এটা একটা পদার্থ তৈরি করে যার নাম গ্লাইঅক্সাল, যার নাম গ্লাইঅক্সাল। ঠিক আছে, এই গ্লাইঅক্সাল পদার্থটা গ্লাইঅক্সাল চক্রে অংশগ্রহণ করে, যার মাধ্যমে সে শ্বসনে সাহায্য করে বা শ্বসন ঘটায়, শ্বসন ঘটায়। এই হচ্ছে গ্লাইঅক্সিজম। এখান থেকে এতটুকু জানলেই চলবে, এতটুকু জানলেই চলবে। আমরা বলেছিলাম যে এই গ্লাইঅক্সিজম, পারক্সিজম এগুলো হচ্ছে একক পর্দা বিশিষ্ট। গ্লাইঅক্সিজম, পারক্সিজম এগুলো একক পর্দা বিশিষ্ট, একক পর্দা বিশিষ্ট। ঠিক আছে, একটা মাত্র পর্দা থাকে। ওকে, এখন চলে আসে কোষ গহ্বর। তোমরা যখন উদ্ভিদ কোষ এঁকেছো, স্বভাবতই দেখেছো একটা বিরাট বড় গহ্বর দিচ্ছ, আর প্রাণী কোষে ছোট ছোট গহ্বর থাকে, এত বড় গহ্বর থাকে না। সেটা হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বর ভিতরে ফাঁকা জায়গা, এর বাইরে তো একটা আবরণ থাকবে। এই কোষ গহ্বরের আবরণকে বলা হয় টনোপ্লাস্ট। এটাকে কি বলা হয় জানো? টনোপ্লাস্ট। এর ভেতরে কি থাকে ভাইয়া? যেহেতু গহ্বর, গোডাউন, গহ্বর হচ্ছে গোডাউন। এটা হচ্ছে কোষ রস ধারণ করবে, অর্থাৎ এখানে পানি থাকবে, সেল স্যাপ থাকবে। এই কোষ রসটা কোষের পিএইচ নিয়ন্ত্রণ করবে, কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। এখানে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকতে পারে, রং ধারণ করতে পারে সে। ঠিক আছে, এরা যেহেতু গোডাউন, বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস, বর্জ্য পদার্থ সে ধারণ করবে। আবার ধরো কোষের বাহিরে, এই কোষ গহ্বরের বাইরে পানি বেশি হয়ে গেছে, তখন কি করবা? পানিটাকে তুমি গোডাউনে পাঠিয়ে দিলা, আবার পানি কমে গেছে, গোডাউন থেকে পানিকে তুমি আবার তুলে নিলা। অর্থাৎ পানির যে চাপ, এই পানির চাপ রক্ষা করবে কোথায়? কোষের ভেতরে। কে? কোষ গহ্বর। এই জিনিসগুলো জানতে হবে, পানির চাপ, পিএইচ এবং বর্জ্য পদার্থ ধারণ। এর ভিতরে কি থাকে? কোষরস। এর আবরণের নাম কি? টনোপ্লাস্ট। ডান, এই জিনিসগুলাই তোমার কোষরস থেকে আসবে। উদ্ভিদ কোষে থেকে বড়, প্রাণী কোষে ছোট ছোট কোষ গহ্বর থাকে। ঠিক আছে, বাট থাকে। এখন চলে আসি কোষীয় কঙ্কাল। কোথায় আসবো? কোষীয় কঙ্কাল আসবো। যেমন আমাদের বডি, কল্পনা করা আমাদের বডি স্টেবল থাকার জন্য, একটা নির্দিষ্ট আকৃতিতে থাকার জন্য, একটা সুরক্ষা দেওয়ার জন্য, একটা অভ্যন্তরীণ কাঠামো দেওয়ার জন্য কি আছে? আমাদের কঙ্কাল তন্ত্র আছে। ঠিক একইভাবে কোষকে আলটিমেটলি তোমার একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া, কোষের দৃঢ়তা দেওয়া, এর জন্য কোষের ভেতরেও কি আছে? কোষীয় কঙ্কাল আছে। কি আছে? কোষীয় কঙ্কাল আছে। আমি খুব সিম্পল ওয়েতে তোমাকে এই কোষীয় কঙ্কালটা বুঝাই দিচ্ছি। ধরো একটা স্ট্রাকচার দাঁড় করাতে হলে কি তোমার কয়েকটা পিলার লাগবে। এই হচ্ছে তোমার কয়েকটা পিলার, এই হচ্ছে কি কয়েকটা পিলার। ঠিক আছে, একটা পিলার, ঠিক আছে, এ একটা পিলার, ধরো এ একটা পিলার, এ একটা পিলার, ঠিক আছে, এই পিলার, এই পিলার, কয়েকটা পিলার লাগবে তোমার। ঠিক আছে, স্ট্রাকচার দেয়, তুমি পিলারগুলা দিলা। আচ্ছা, এখন পিলারগুলাকে কিছুর সাথে বেঁধে রাখতে হবে না? বেঁধে রাখতে হবে। অর্থাৎ তোমার কিছু বাঁধার জন্য ফাইবার বা তন্তু লাগবে, বেঁধে রাখলাম। যেখানে কয়েকটা পিলার দিলাম, এই দুইটা পিলারকে একত্রে বেঁধে রাখবো আমি। এখানে পিলার দিলাম ভাইয়া, এই দুইটা পিলারকে একত্রে বেঁধে রাখবো, একত্রে বেঁধে রাখবো, একত্রে বেঁধে রাখলাম। ঠিক আছে, রাখছি। বাঁধার জন্য কি এই রশি লাগবে, এই যে রশি দিলাম, একত্রে বেঁধে রাখলাম ভাইয়া। ঠিক আছে, বাদলা তুমি, অর্থাৎ তন্তু দিলা, ফাইবার দিলাম, জাস্ট বোঝার স্বার্থে। এরকমই যে থাকে কোষের মধ্যে, এরকম না, বাট বোঝার স্বার্থে। আচ্ছা, তারপর ভাবলাম ঠিক আছে ভাই, আমার পিলার দিলাম, লম্বা লম্বা নালি বা টিউবিউল দিলাম, তারপরে কিছু ফাইবার দিলাম, সুতা দিয়ে বেঁধে রাখলাম। এখন ভাই আমি চাই যে এদের ভেতরের যে যে ফাঁকা জায়গাটা আছে, এই পিলার থেকে এই পিলার ফাঁকা জায়গা, এর মধ্যে কিছু একটা দেওয়া যাতে চুপসে না যায়। যেমন ধরো এখানে একটা পিলার, এখানে একটা পিলার, তুমি এর মধ্যে একটা কলম রেখে দাও, তাহলে কি এটা চুপসে যাবে না, কাছাকাছি আসবে না। বাট কলম না রাখলে এটা চুপসে যেতে পারে। এখন তুমি এই থট থেকে ভাবলা ঠিক আছে ভাই, আমি এক কাজ করবো, এখানে কিছু পদার্থ দিয়ে দেই, কিছু পদার্থ দিয়ে দেই, কিছু পদার্থ দিয়ে দিব, যারা অ্যাকচুয়ালি পিলারগুলোর মাঝখানে থাকবে, ইন্টারমিডিয়েট জায়গায় থাকবে, থেকে ওদের নির্দিষ্ট একটা দৃঢ়তা দিবে। এবং ভাই আমি এই পদার্থগুলো এত শক্ত দিব যাতে পিলারগুলা কখনোই তাদের জায়গা থেকে না ছড়তে পারে, কারণ পিলার সরে গেলে আমার
টোটাল স্ট্রাকচার সরে যাবে, তাই না? ঠিক আছে, তুমি এরকম চিন্তা করলা। এখন এই যে তিনটা বললাম, তোমার কোষীয় কঙ্কাল এই তিনটা জিনিস দিয়ে তৈরি, তিন ধরনের জিনিস। প্রথমে দেখো আমি কি দিলাম, কিছু নালী দিলাম, পিলার দিলাম, মানে টিউবের মতো জিনিস দিলাম। এগুলো যেহেতু কোষে আছে, ছোট ছোট টিউব হবে। তাহলে দেখো এটা হচ্ছে মাইক্রোটিউবিউল। কি ভাইয়া? মাইক্রোটিউবিউলস। সো তোমার কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটনের মধ্যে একটা উপাদান হচ্ছে মাইক্রোটিউবিউলস। তারপর দেখো আমি এই টিউবিউল গুলাকে একত্রে যুক্ত করার জন্য সুতা দিয়ে বাঁধলাম, যে ভাবলাম ঠিক আছে পিলার আছে, পিলারটা বাঁধতে হবে রূপক অর্থে, তাহলে সুতা, ফাইবার। সো এইগুলো হচ্ছে তোমার মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট, এই মাইক্রোফিলামেন্ট হচ্ছে কোষীয় কঙ্কালের আরেকটা অংশ। আমরা পড়েছিলাম মামাই, মনে আছে? মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর ই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট মানে কি? দুইটার মাঝখানে। তাহলে খেয়াল করো, ওদের একত্রে রাখার জন্য তুমি যে এই যে একটা পদার্থ দিলা, এটা হচ্ছে কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর ওরা তিনটাই কি? আবরণীবিহীন। এই তিনটা জিনিস মিলে তৈরি হয় কোষীয় কঙ্কাল, যারা কোষের ভেতরে বিভিন্ন জিনিস তৈরি করে এবং কোষকে দৃঢ়তা দেয়। মাইক্রোটিউবিউলস যে প্রোটিন দিয়ে তৈরি, তার নাম মাইক্রোটিউবিউলিন প্রোটিন। কি দিয়ে তৈরি? টিউবিউলিন প্রোটিন। এই টিউবিউলিন প্রোটিন থাকে মাইক্রোটিউবিউলিন, টিউবিউলিন। ইন মানে হচ্ছে প্রোটিন, মাথায় রাখবা। ইন, অন, এগুলো হচ্ছে প্রোটিন। কয়টা? 13টি। এদের মধ্যে আলফা এবং বিটা টিউবিউলিন নামক কিছু প্রোটিন অণু থাকে। আলফা, বিটা টিউবিউলিন নামক প্রোটিন অণু। ঠিক আছে, এই প্রোটিন অণুগুলা মিলে তৈরি করে মাইক্রোটিউবিউলিন। কি তৈরি করে? মাইক্রোটিউবিউল। ওকে, তো আবারও দেখি। এই যে তিনটা জিনিস রূপক অর্থে ব্যবহার করলাম, মাইক্রোটিউবিউলস একটা পাইলাম, রাইট? মাইক্রোটিউবিউলস কি দিয়ে তৈরি? মাইক্রোটিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি, আলফা বিটা মাইক্রোটিউবিউলিন প্রোটিন। এই আলফা বিটা মাইক্রোটিউবিউলিন প্রোটিন 13টি প্রোটোটিউবিউল তৈরি করে, প্রোটোটিউবিউল তৈরি করে। এটা হচ্ছে মাইক্রোটিউবিউলের গঠন। এই গঠনটা ব্যাখ্যা করেছে রবার্টিস ও ফ্রাঙ্কি। রবার্টিস ও ফ্রাঙ্কি। এদের কাজ কি ভাইয়া? যেহেতু লম্বা নালী, এরা চলাচলে হেল্প করতে পারে, অর্থাৎ প্লাজেলা তৈরি করতে পারে। আরেকটা কি? সিলিয়া আছে, আরেকটা চলাচলের অঙ্গ। চলাচল বলতে আলটিমেটলি বিভিন্ন মুভমেন্ট করে, এরকম একটা অঙ্গ তোমার বিভিন্ন রেসপিরেটরি ট্র্যাক্ট বা বিভিন্ন জায়গায় থাকে, যেগুলো ঝাড়ুদার হিসেবে কাজ করে তোমার। হ্যাঁ, ওই সিলিয়া তৈরি করে। তুমি পড়েছো কোষ বিভাজনের সময় কিছু স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি করতে হয়। এই স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি করে, দ্যাট মিনস কোষ বিভাজনে হেল্প করে। আর কোষের দৃঢ়তা তো দিবেই, রাইট? এটা হচ্ছে মাইক্রোটিউবিউলসের কাজ। মাইক্রোফিলামেন্ট তুমি দুইটা নাম পড়বা, একটা হচ্ছে অ্যাক্টিন, একটা হচ্ছে মায়োসিন। এই দুইটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। ওরা কি করে? তুমি অ্যাক্টিন মায়োসিন নাম শুনলেই দেখো মনে পড়ে সংকোচন প্রসারণ। এরা সংকোচন প্রসারণ করে, অর্থাৎ কোষের চলনে হেল্প করে। ওরাও কোষ বিভাজনের মাকু তন্তু আছে না, আমরা বলেছিলাম তন্তু ফাইবার, মনে পড়ে? মাকু তন্তু, সেইগুলা তৈরি করে। তাহলে এরা দুজনেই কি মাইটোটিক অ্যাপারাটাস তৈরি করছে। এরা কি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের গতি নির্ধারণ করে। আর দেখো, খেয়াল করে দেখো, এই অ্যাক্টিন মায়োসিন সংকোচন করে কি করেছিল? সাইটোপ্লাজমকে ভাগ করে ফেলেছিল। ওরা সাইটোকাইনেসিস করে। তাহলে কোষ বিভাজনে হেল্প করে বলা যায়, বলা যায়। আর মাইক্রোটিউবিউলস হেল্প করে কি হবে? স্পিন্ডল অ্যাপারাটাস তৈরি করে, মাকতন্ত্র তৈরি করে সিলিয়া প্লাজেলার মাধ্যমে, কোষের ক্রোমোজোমের ভাগ করার মাধ্যমে। ঠিক আছে, ক্যারিওকাইনেসিসে। আর মাইক্রোফিলামেন্ট হেল্প করে সাইটোকাইনেসিসে। কোথায়? সাইটোকাইনেসিসে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি? ওদের মধ্যে দুইটার মাঝখানে থাকবে থেকে একটা পরিপূর্ণ দৃঢ়তা দিবে, যান্ত্রিক দৃঢ়তা দিবে। এরা ডিরেক্টলি কোষ বিভাজনে হেল্প করে না, সিলিয়া ফ্লাজেলাও তৈরি করে না। ওরা জাস্ট দৃঢ়তা দিবে কাকে? এই উপাদানগুলাকে, কোষকে। এরা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরা 4 ধরনের থাকে। কি ভাইয়া? ভি, এল, কে, আর এটা হচ্ছে এফ মনে হয় আছে, এন, সরি, এন। এন তে হচ্ছে নিউরোফিলামেন্ট, কে তে হচ্ছে ক্যারাটিন, এল তে হচ্ছে ল্যামিনিন, ভি তে হচ্ছে ভাইমেন্টিন। ভিতে হচ্ছে ভাইমেন্টিন। এই 4টা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 4টা কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এইটাই বেসিকলি কোষীয় কঙ্কাল। দেখো এই যে ডাইমেরিক প্রোটিন, মানে দুইটা অংশ থাকে, কি? আলফা এবং বিটা। কি কি? সিলিয়া,
ফ্লাজেলা, সেন্ট্রিওল, সেন্ট্রিওলে দেখো টিউব ছিল, সেন্ট্রিওলে আছে। বেজাল বডি, এটা ভবিষ্যতে পড়বা মেডিকেলে। কোষীয় কঙ্কাল, মাইক্রোফিলামেন্ট, অ্যাক্টিন, মায়োসিন, অ্যাক্টিন, মায়োসিন। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 4 প্রকার, কি? ভায়োমেন্টিন, ল্যামিনিন, ক্যারাটিন, আর কি? নিউরোফিলামেন্ট। নিউরোফিলামেন্ট, এই 4টা। তাহলে দেখো আমরা আবার খুব ইজিলি কোষীয় কঙ্কালটা পড়ি। কোষীয় কঙ্কাল কি? আমাদের বডির দৃঢ়তা প্রদান করার জন্য কঙ্কাল তন্ত্র দরকার। কোষের দৃঢ়তা প্রদান, আকৃতি রক্ষা, এর জন্য কি কঙ্কাল তন্ত্র দরকার। ওইটাকে বলা হয় কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন। এখন রূপক অর্থে তোমাদের পড়িয়েছি, আমাদের বেসিকলি কোষীয় কঙ্কালটা 3টা উপাদান দিয়ে তৈরি। আমরা রূপক করতে দেখাইলাম যে ধরো একটা উপাদান, তুমি একটা স্ট্রাকচার বানাবে, তোমার একটা কঙ্কাল দরকার। ওই স্ট্রাকচারের জন্য তুমি কি প্রথমে কি পিলার গাঁথবা, কিছু কিছু পিলার, লম্বা লম্বা পিলার, টিউবুলের মতো পিলার, পিলার দিলা। ওই পিলার গুলাকে একত্রে রাখার জন্য, যে ভাই এই 2টা পিলারকে আমি একত্রে রাখবো, আমি কিছু সুতা বা ফাইবার, কিছু থিন টিউবুল বা ফিলামেন্ট দিয়ে কি বেঁধে দিলাম, একসাথে থাকলো। এখন আমি চাই প্রত্যেকটার মাঝখানে একটা সংযোগ তৈরি করতে, প্রত্যেকটার মাঝখানে এমন কিছু রাখতে যাতে তারা চুপসে না যেতে পারে। তার মানে কি মাঝখানের জায়গায়, ইন্টারমিডিয়েট জায়গায় কিছু আমি তন্তু রাখবো, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই রূপক করতে আমরা দেখাইলাম কোষীয় কঙ্কালে 3টা অংশ আছে, মাইক্রোটিউবিউলস, এই সুতাগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর এই যে মাঝখানে যেগুলো আছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। মাইক্রোটিউবিউলস কি দিয়ে তৈরি? প্রোটোটিউবিউল 13টা থাকে। আর এই প্রোটোটিউবিউল গুলা 2টা প্রোটিন দিয়ে তৈরি, 2টা প্রোটিনের অংশ থাকে, এই জন্য ডাইমার বলা হয়, আলফা বিটা টিউবুলিন প্রোটিন। মাইক্রোটিউবিউল গুলা কি করে? সিলিয়া, ফ্লাজেলা তৈরি, মাকুতন্তু তৈরি। চিন্তা করো, তুমি ক্রেন দিয়ে টানাটানি করতেছো, ঠিক আছে, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে, অর্থাৎ কোষ বিভাজনে হেল্প করা, ক্যারিওকাইনেসিসে হেল্প করা। মাইক্রোফিলামেন্ট কি করে? অ্যাক্টিন, মায়োসিন, এরা মাইক্রোফিলামেন্ট। অ্যাক্টিন মায়োসিন শুনলেই মনে হয় সংকোচন প্রসারণ। আর অ্যাক্টিন মায়োসিনের সংকোচন প্রসারণের ফলে কি হইতো? কোষ বিভাজনের লাস্টে সাইটোকাইনেসিস হইতো, অর্থাৎ তারা কোষ বিভাজনে হেল্প করে, বাট কিভাবে? সাইটোকাইনেসিসের মাধ্যমে। এরাও সিলিয়া, ফ্লাজেলা তৈরিতে অংশগ্রহণ করে। আর লাস্ট হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 4 প্রকার, ভায়োমেন্টিন, ল্যামিনিন, ক্যারাটিন, নিউরোফিলামেন্ট। ওরা কি করে? ওরা সির্ফ জাস্ট দৃঢ়তা প্রদান করে, আর কিছু না। ওরা সিলিয়া ফ্লাজেলা তৈরি করবে না। সিলিয়া ফ্লাজেলা তৈরি করে, ওদের মাঝখানে থেকে তারা দৃঢ়তা প্রদান করবে। এদের মেইন কাজ দৃঢ়তা প্রদান করা। আর যাদের মেইন কাজ দৃঢ়তা প্রদান করা, তাদেরকে অবশ্যই অনেক অনেক দৃঢ় হতে হবে। তাই যে 3টা উপাদান পড়লা কোষীয় কঙ্কালের, এর মধ্যে সব থেকে বেশি স্ট্রং, সব থেকে দৃঢ় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই 3 মিলে হচ্ছে কোষীয় কঙ্কাল। আর এরা 3জনেই কিন্তু কি আবরণীবিহীন অঙ্গাণু, ঠিক আছে? এই হচ্ছে কোষীয় কঙ্কাল। ওকে, এটা দেখো, কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলা হয়? হালকা স্তর। হালকা স্তর হচ্ছে এন্ডোপ্লাজম আর টনোপ্লাজম। এটা কোত্থেকে আসলো? হ্যাঁ, টনোপ্লাজম। আচ্ছা, কোষ গহ্বর বলছে, এনিওয়েজ। আর আবার হচ্ছে টনোপ্লাস্ট। কোষ বিভাজনকারী মাকুতন্তু তৈরি করে কোনটা? মাকুতন্তু তৈরি করে কোনটা বলো তো? সেন্ট্রিওল, আমরা পড়েছি। সেন্ট্রিওল আমরা পড়েছি। মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা জেনেছি। মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু আমরা 1 মিনিট ইজিলি মনে রাখতে পারি। কি হবে? একটা নেমোনিক দিয়ে। নেমোনিকটা কি ছিল বলো? নেমোনিকটা কি ছিল? এই যে নেমোনিক ছিল ক্যাশ ডিলার। ক্যাশ ডিলার, ঠিক আছে, ক্যাশ ডিলার। এটা দিয়ে খুব ইজিলি কিন্তু আমরা মনে রাখতে পারি 1 মিনিটে। তাহলে খেয়াল করো কি কি। সি দিয়ে হচ্ছে মাথায় রাখবে ক্যালসিয়াম 2+ এর ঘনত্ব, এটা মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে। এস দিয়ে হচ্ছে তোমার স্পার্ম, ঠিক আছে, ওভাম, এইগুলা গঠনে সে হেল্প করে কে? মাইটোকন্ড্রিয়া। এইচ দিয়ে সে হরমোন তৈরি করে, বিভিন্ন হরমোন তৈরিতে হেল্প করে কে? মাইটোকন্ড্রিয়া। ডি দিয়ে হচ্ছে তোমার ডিএনএ। ডি দিয়ে সে ডিএনএ তৈরিতে হেল্প করে, আরএনএ তৈরিতে অংশগ্রহণ করে, রাইট। ই দিয়ে হচ্ছে সে এনজাইম সঞ্চয় করে, এনজাইম তৈরিতে হেল্প করে। এল দিয়ে সে লিপিড মেটাবলিজম করে, ফ্যাট বিপাক করে, লিপিড মেটাবলিজম। ই দিয়ে সে এরিথ্রোপয়েসিস করে, এরিথ্রোপয়েসিস।
আরবিসি তৈরি করে, ঠিক আছে, এরিথ্রোপয়েসিস করে আরবিসি তৈরি করে, অন্যান্য কোষ রক্ত কণিকাগুলো সে তৈরি করতে পারে। আর দিয়ে হচ্ছে আচ্ছা এ বাদ পড়ছে, এ দিয়ে সে অ্যাপোপ্টোসিস করে। কি ভাইয়া? অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস অ্যাপোপ্টোসিস কি? কোষের নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি প্রোগ্রাম ডেথ অফ সেলস। একটা নির্দিষ্ট সময় পর পর কোষগুলো মারা যায়, সেগুলো হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই অ্যাপোপ্টোসিসের একটা এনজাইম দরকার যার নাম ক্যাসপেস এনজাইম। এই ক্যাসপেস এনজাইম কই থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে, ঠিক আছে। আর দিয়ে হচ্ছে রেসপিরেশন। কি? রেসপিরেশন অর্থাৎ অন্তঃশ্বসন, যেটাকে আমরা বলি। শ্বসনের তিনটা ধাপ: এসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এগুলা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে থাকে। মাইটোকন্ড্রিয়াতে হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়ে শক্তি এটিপির রূপে উৎপাদিত হয়। সো এই যে এই ন্যামোনিকটা দিয়ে মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু মনে রাখতে পারো, ক্যাশ ডিলার। সিতে হচ্ছে ক্যালসিয়াম এর ঘনত্ব নির্ণয় করে, নিয়ন্ত্রণ রাখে। এসতে স্পার্ম, শুক্রাণু তৈরিতে হেল্প করে, শুক্রাণুর সাথে কাউন্টারপার্ট ওভাম বা ডিম্বাণু তৈরিতে হেল্প করবে। এইচ দিয়ে হরমোন তৈরি করে। ডি দিয়ে হচ্ছে ডিএনএ এবং আরএনএ গঠনে সে হেল্প করে। ই দিয়ে এনজাইম তৈরি করে, এনজাইম সঞ্চয় করে। এ দিয়ে অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি প্রোগ্রাম ডেথ, অর্থাৎ নিয়ন্ত্রণযুক্ত এবং জিন দ্বারা প্রোগ্রামড কোষের মৃত্যু একটা নির্দিষ্ট সময় পর পর যেটা হয়। আর আরেকটা মৃত্যু আছে, এটা অস্বাভাবিক মৃত্যু, সেটা হচ্ছে নেক্রোসিস, তাই না? সো অ্যাপোপ্টোসিসের একটা এনজাইম দরকার, ক্যাসপেজ এনজাইম। এটা তো কোথায় থাকে? এটা মাইটোকন্ড্রিয়াতে থাকে। এল দিয়ে লিপিড মেটাবলিজম, মাইটোকন্ড্রিয়া ফ্যাট বিপাকে হেল্প করে। ই দিয়ে এরিথ্রোপয়েসিস, আরবিসি উৎপাদনে হেল্প করে, অথবা অন্যান্য যে রক্ত কণিকাগুলো আছে সেইগুলো উৎপাদনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা আছে। আর দিয়ে রেসপিরেশন, অন্তঃশ্বসনের তিনটা ধাপ: এসিটাইল কোয়ে সৃষ্টি, দেন ক্রেবস চক্র, যেটা অপর নাম ট্রাইকার্বোজিলিক অ্যাসিড চক্র, ঠিক আছে, যেটা অপর নাম তোমার সাইট্রিক অ্যাসিড সাইকেল, অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই তিনটা ধাপ হয়ে যে এটিপি তৈরি হয় সেটাও কই হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কিন্তু হয়। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলো। লাইসোজোম, তুমি কিন্তু লাইসোজোমের কাজও 1 মিনিটে মনে রাখতে পারো। লাইসোজোমের কাজ মনে রাখার জন্য আমার কাছে সবথেকে পারফেক্ট এক্সাম্পল মনে হয়, এরা হচ্ছে একটা স্পেশাল স্কোয়াড। স্পেশাল স্কোয়াড, এই স্পেশাল স্কোয়াডটা কি করে? সবসময় নিজেদের ব্যাগে বোমা ভর্তি রাখে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় কোষের। ওদের প্রধান টার্গেট থাকে যে যেখানে আমি কোষের শত্রু বা জীবাণু দেখব, যেখানেই কোষের শত্রু বা জীবাণু দেখব, সেই শত্রুগুলোর দিকে বোমা মারবো। তখন বোমা ফেটে শত্রুগুলা মারা যাবে, অর্থাৎ শত্রুগুলাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো, যেটাতে ফ্যাগোসাইটোসিস করে, জীবাণুকে মেরে ফেলে লাইসোজোম, ঠিক আছে। তারপর তারা দেখলো ঠিক আছে আমরা 5 জন আছি, 5 জন বোমা নিয়ে ঘুরতেছি, বাট একজন শত্রু স্পাই হিসেবে কাজ করছে। শত্রু স্পাই হিসেবে কাজ করছে, তাকে রাখা যাবে না। অথবা একজন শত্রুর আক্রমণে এতটা ইনজুর্ড হয়েছে, তাকে যদি আমরা এখন রাখি, তাকে নিয়ে আমরা চলতে পারবো না, বরঞ্চ 4 জনই ধরা পড়বো। তো তাকে কি করতে হবে? মেরে ফেলতে হবে স্বার্থে। তো নিজের কোষকে বা এই যে নিজের মেম্বারকে সে মেরে ফেলতে পারছে, অটো লাইসিস করছে, ওর দিকে একটা বোমা ফাটাই দিল, লাইসিস মানে ফাটাই দেওয়া, ঠিক আছে। বা তার নিজস্ব একটা অংশকে, নিজের একটা পার্টকে খেয়ে ফেললো, খেয়ে ফেলা মানে বিচ্ছিন্ন করে ফেললো, অটোফ্যাগে, ঠিক আছে, অটোলাইসিস অটোফ্যাগ। আর স্পেশাল স্কোয়াডটা এই সময় কি করলো? সুইসাইড করলো, যে ভাই আমরা তো 4 জন, 4 জন ধরা পড়ে গেছি, এখন আমাদের কাছে ইনফরমেশন বের করে ফেলবে, এখন চলো সবগুলো বোম আমরাই ফাটাই দিই, আমরাই মরে যাই। সুইসাইড করলো, তখন এই স্কোয়াডটা হয়েছে সুইসাইডাল স্কোয়াড। সেইভাবে মনে রাখতে পারবা। লাইসোজোম কোষে থাকে, কোষের জীবাণুকে মেরে ফেলে, ফ্যাগোসাইটোসিস করে। কোনো কোষ যদি দেখে ওই কোষটা আর থাকতে পারছে না, ওই কোষটা জীবাণু দ্বারা আক্রান্ত, ওই কোষের খাবার নাই, ওই কোষটা বরঞ্চ অন্যান্য কোষকে হ্যাম্পার করছে, ওই কোষটাকে মেরে ফেলে। কিভাবে? ফাটিয়ে ফেলে, বিভিন্ন বিদীর্ণ করে হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমে, অটোলাইসিস। আর যেহেতু নিজের কোষকে খেয়ে ফেলছে ক্ষুধার্ত অবস্থায়, খাদ্যের অভাবে, এটা বলে অটোফ্যাগি। ফ্যাগি মানে হচ্ছে খেয়ে ফেলা, ঠিক আছে। আর যেহেতু নিজের কোষকে মেরে ফেলছে, সুইসাইড করছে, এই জন্য সুইসাইডাল স্কোয়াড নামে তাদের ডাকা হয়। সেই যে কয়েকটা কথা তুমি কিন্তু এইভাবে ন্যামোনিক বা মেটাফর ইউজ করে কিন্তু মনে রাখতে পারো লাইসোজোমের কাজ। কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোষ গঠন আমরা পড়েছি, দেন। তো এই তোমাদের এক্সট্রা ক্লাস, খুব সিম্পল ওয়েতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। এটা ক্লাসে পড়ো, ক্লাসটা করো, বইটা পড়ে ইনশাল্লাহ সবকিছুই বুঝতে পারবা। একটা কথা, সবসময় ফিয়ারলেস বায়ো ওয়ারিয়রের মতোই ভাবতে হবে, হ্যাঁ, ভয় পাওয়া যাবে না, ভয় না পেয়ে পড়াশোনা করতে হবে। আর আমাদের কিন্তু দেখা হচ্ছে আস্ক মি এনিথিং সেশনে, সেদিন অনেক কথাবার্তা হবে। বাই।